আসসালামু আলাইকুম রাসেল ভাইয়া। আশা করি আপনি এবং আপনার ভূত এফএমের সমস্ত টিম মেম্বার আল্লাহর রহমতে অনেক 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 ভালো আছে। আমার নাম মোহাম্মদ জয় চৌধুরী। আমার বাসা নওগাঁ জেলার পতিতলা থানায়। আসল ঘটনাতে যাই, যেটার জন্য আসলে আপনাদের সঙ্গে যোগাযোগ করা আর কি। প্রথমে কিছু কথা বলি যে আমি ছোটবেলা থেকে যখন থেকে আমি বুঝতে পারি যে আমি হয়তো একটু একটু বাস্তবতা বুঝতে শিখছি, তখন থেকে আসলে আমার সঙ্গে মানে আমার কাছে এই যে জিন যে ব্যাপারটা আসলে তো এইটার উপর আমার অনেক একটা আগ্রহ কাজ করে। জানি না আসলে কেন, ন্যাচারালি ছোট থেকেই মানে অনেক বেশি একটা আগ্রহ কাজ করে ওই জিনিসটাতে, যে আসলে এটা দেখতে কেমন, বা এটা কি ক্ষতি করে বা কি উপকার করে, আসলে জিনিসটা কি। তো আজকে আমি যেটা বলবো সেটা আমার নিজের সাথেই ঘটে যাওয়া একটা ঘটনা। তখন আমি ঢাকাতে নর্দার্ন ইউনিভার্সিটিতে বিবিএতে মেবি সেকেন্ড সেমিস্টার ছিলাম। তো আমি বাসায় রাতে রাসেল ভাইয়া এই খাওয়া দাওয়া করছি আমার, তারপর যা রাতের প্রয়োজনীয় কাজ সব কিছু সেরে তো আমি বেডে চলে গেছি, অলরেডি শুয়ে পড়ছি। তো একটু চিন্তা করলাম, আসলে মনটাও ওই দিন একটু খারাপও ছিল। তো তারপরে ভাবলাম একটা দেখি কোনো পুরাতন কোনো কমেডি মুভি আছে কিনা। তো ল্যাপটপ নিয়ে এমনি ঘাটাঘাটি করছিলাম। তো তারপর ফাইনালি একটা ফানি মুভি দেখতেছিলাম। তো ছবিটা অনেক কয়েকবার আমি মাঝে মধ্যে দেখি, প্রায় প্রায়। আমি ওই মুভি দেখার সময় আমার মনে আছে স্পষ্ট আমি কোথা থেকে মুভিটা আমার কোন পর্যন্ত মনে আছে। আমি জাস্ট হেলান দিয়ে শুয়ে থেকে মুভিটা দেখতেছি। তো তারপর এক পর্যায়ে আমি দেখতেছি যে হুট করে আমার সামনে আমার রুম, মানে আমার সামনে আমার রুম নাই, আমার ল্যাপটপ নাই, আমার বেড নাই, আমি জাস্ট দাঁড়াই আছি। আমি মানে সেম যে ড্রেসে ছিলাম সেই ড্রেসেই আছি, বাট দাঁড়াই আছি। তো তারপর দেখি আমার সামনে আসলে আমি আল্লাহ আমাকে কেন এরকম জায়গায় নিয়ে গেল আমি জানি না। তো আমি দেখি আমার সামনে একটা নয়, দুইটা নয়, তিনটা না, 12টা কবর দেখি। মানে দুই লাইনে ছয়টা ছয়টা করে 12টা কবর। মানে কবরগুলো এরকম যে যে একদিনও হয় নাই, হয়তো 2-1 ঘন্টা হবে হয়তো, যে সবাই দাফন শেষ করে সবাই ঘরে চলে গেছে, তারপর হয়তো ওই জায়গাটায় আমি দাঁড়াইছি, এরকম ব্যাপারটা এরকম। তো আমি আসলে দেখতেছি যে আমার সামনে কবর কেন, আমি এই জায়গায় কেন, আর আমার রুম কোথায়। তারপর আর কবরের চারপাশটা আসলে এরকম ছিল যে চারিদিকে অনেক বড় বড় গাছ, অনেক ঘন ঘন পাতা। আসলে গাছগুলো আমি চিনতে পারতেছি না যে কিসের গাছ এসব, তবে অনেক গাছ। তো তারপর আমি এখন মানে একা একা কথা বলার চেষ্টা করতেছি যে মানে আমি এখানে কেন, আমি আসলে এটা তো আমি কখনোই আশা করি নাই বা কখনো চিন্তাও করি নাই এরকম একটা জায়গায় দাঁড়াবো। তো তারপরে আমি খোঁজার চেষ্টা করতেছি যে এখান থেকে আমি বেরোবো কিভাবে বা এই জায়গা থেকে আমি চলে যাব কিভাবে। তো লাস্ট কবরে যে আমার সামনে ঠিক লাস্ট কবরের একটা কোনায় দেখি আমার একটা ফ্রেন্ড, এটা আমি ক্যান্টনমেন্টে যখন পড়তাম, আমার ইন্টার লাইফটা ক্যান্টনমেন্টে, বগুড়া ক্যান্টনমেন্টে, তখন ওখানে আমার একটা ফ্রেন্ড ছিল, ওর নাম হলো মেহেদি হাসান খান, তবে আমি ওকে খান বলে ডাকতাম। তো ও এই ইন্টারের ফাইনাল পরীক্ষার পর ও একটা কারণে মারা গেছে। তো অনেক কয়েক বছরই তো হয়ে গেছে। তো তারপরে আমি দেখি আমার ওই ফ্রেন্ড ওখানে দাঁড়ায় আছে। আমি এখন চিন্তা করতেছি যে আসলে ওকে আমি দেখতে পাচ্ছি কেন, ও কি জীবিত হয়ে গেল না আমি মারা গেছি, মানে আমি আসলে আমার মাথা কাজ করাতে পারতেছিলাম না। তো দেখি ওই ফ্রেন্ড আমার দিকে শুধু হাসতেছে। আসলে আমি আপনাকে বোঝাতে পারবো না যে হাসিটা আসলে কেমন, মানে রাগ করে হাসতেছে না মানে আনন্দ হাসতেছে, মানে আসলে আমি বুঝতে পারতেছি না মানে হাসি টাইপটা কেমন। তো যাই হোক আমার দিকে অবাক এক দৃষ্টিতে তাকায় হাসতেছে। তো আমি অনেক চেষ্টা করছি আসলে, মানে আমি কেমন যেন ওর চোখের দিকে তাকানোর পর আর ওর চোখ থেকে আমার চোখটা মানে হটাইতে পারতেছি না। তো তারপর আমি বলতেছি যে খান তুই এখানে কেন, আর আমি এখানে কেন, তুই কি মানে জীবিত হয়েছিস না আমি মারা গেছি। আসলে আমি বুঝতে পারতেছি না। ও আমার একটা প্রশ্নেরও মানে কোনো উত্তর দেয় না।
ও শুধু হাসে। তারপরে আমি যখন আমি বলতেছি তুই দাঁড়া আমি আসতেছি তোর কাছে, তখন আমার কথা শুনে দেখি ও উল্টা দিকে জোরে জোরে হাঁটা শুরু করছে, আমার দিকে আর তাকায় নাই, মুখ সোজা ঘুরে নিয়ে জোরে জোরে হাঁটা শুরু করছে। তো আমি এখন চিন্তা করতেছি যে আমি মানে ওর কাছে যাওয়ার জন্য আমিও একটু জোরে হাঁটা শুরু করছি। তো আমি এখন চিন্তা করতেছি যে আসলে কবরটা আমি আপনাকে একটু বলে নিই যে কবরটা 2 লাইনে আছে, 6টা 6টা করে, আর চারপাশেই গাছ। তো আমি এখন চিন্তা করতেছি যে তাহলে ডান পাশ দিয়ে যাই, কিন্তু ডান পাশ দিয়ে লাস্ট কবরের আসলে লাস্ট কবর যেখানে তার ডান পাশে একটা বড়ইয়ের গাছ রাসেল ভাইয়া, বড়ই মানে অনেক বড়, অনেক বড় একটা গাছ, কিন্তু সবগুলোতে ওই বড়ই যেটা কুল বলি আমরা, আসলে ওই বড়ইয়ের গাছ অনেক কাটা। তো মানে গাছটা আসলে এমন ভাবে আছে যে এই লাস্ট কবরের অর্ধেক পর্যন্ত আছে আসলে গাছের ডালপালা সবের। তো আমি এখন যাওয়ার সময় আর আমি ওর দিকে তাকায় আছি যে আমার ফ্রেন্ড আরো জোরে হাঁটে যাচ্ছে। তো আমি এখন ওকে বলতেছি যে তুই দাঁড়া দাঁড়া দাঁড়া। তো ও মানে আমার কোনো কথা মানে ও মনে হয় শুনতেই পারেনি, মানে ব্যাপারটা এরকম দিয়ে ও সোজা হেঁটে যাচ্ছে। তো আমি এখন যাওয়ার চেষ্টা করতেছি, তো জোরে হাঁটা যখন আমি শুরু করছি, তো ওই মানে বড়ই গাছটার মানে আমি কবরটা আসলে সাইড দিয়ে একটু যাইতে চাইছিলাম। তো ওই যে ওই বড়ই গাছের যে একটা ডাল ছিল, ওই ডালে অনেক কাঁটা ছিল। তো ওই কাঁটার সঙ্গে আমার হাতটা লেগে মানে অনেক জোরে দেখি এখান থেকে এত বড় একটা আঁচড় লেগে গেল। তো আমি সঙ্গে সঙ্গে মানে আঁচড়টাতে এমনভাবে ব্যথা পাইছি, তো সঙ্গে সঙ্গে আমি চোখ খুলে দেখি যে আমার সামনে ওই ল্যাপটপ ওইভাবেই আছে, আমি যেভাবে শুয়েছিলাম হেলান দিয়েছিলাম সেভাবে আমি হেলান দিয়ে আসি। তো আমি এখন চিন্তা করতেছি যে কি হলো এটা। তো তারপর দেখি যে আমি মুভির লাস্ট যে পর্যন্ত আমার সিন দেখা ছিল তার 1 2 3 সেকেন্ড হবে না হয়তো ওই ওই সিনটাতে ওই অবস্থায় আছে। আর আমি দেখি আমার টি শার্ট, আমার এই প্যান্ট, মানে আমার সব কিছু ভিজে মনে মানে এমনটা যে আমি গোসল করছি, মানে অথবা মানে আমি পুরো শরীরটা ভিজছি কিন্তু এখনো মানে মুছি নাই কোনো কিছু। তো এভাবে যেমন লাগবে ওইভাবে আমি আসি, মানে আমি কখনো জানি না, মানে ভাবি নাই যে আসলে মানে এতটা ঘামছি কেন আমি। আর দেখি আমার পুরো শরীর, আর সবচাইতে আশ্চর্য আমি তখনও পর্যন্ত আসলে ভাবলাম হয়তো কোনো দুশ্চিন্তা বা কোনো হয়তো ঘুমাই গেছিলাম, হয়তো ঘুমের মধ্যে হুট করে একটা স্বপ্ন দেখছি এরকম ভাবছিলাম। তো যখন আমি নিচের দিকে তাকাই আর তখন আমি রুমের লাইট অফ করা ছিল, তো আমি তখন চিন্তা করলাম যে করি লাইট দিই। লাইট দেওয়ার জন্য আমি উঠছি, লাইট যখন দেই তখন আসলে আপনাকে কি বলবো, আপনি বিশ্বাস করবেন কি না হয় আমি জানি না, দেখি আমার ওই ওই কবরের কাছে থাকা অবস্থায় আমার হাতে যেভাবে আঁচড়টা লাগছে বড়ইয়ের কাঁটা দিয়ে, ঠিক অত বড়ই জায়গা কেটে আমার বেডের অনেকখানি এবং আমার এই টি শার্টে, আমার ওই প্যান্টে সব জায়গায় মানে রক্ত অনেক জোরে মানে পড়তেছে। তো আমি এখন কিন্তু ব্যথা পাচ্ছি না, আশ্চর্যের ব্যাপার এটা, আমার কোনো ব্যথা নাই বাট রক্ত পড়তেছে। তো আমি এখন সঙ্গে সঙ্গে হাত ওভাবে চেপে ধরে তো আমার মাকে ডাকছি যে আম্মু আম্মু আম্মু। তো মানে আম্মুকে জোরে জোরে ডাকছি। তো তখন আম্মু এখন উঠে আমি বললাম যে এরকম এরকম আম্মু, আমার আসলে আমি জানি না আমার কি হয়েছিল, আমি বলতে পারবো না, মানে আমি জানি না, আমার মাথা কোনো কাজ করতেছে না যে আসলে আমি। তারপরে মাকে সব কিছু খুলে বললাম যে এরকম এরকম আমার ওই মৃত একটা ফ্রেন্ডকে এরকম দেখছি, আবার 12টা কবর দেখছি, আবার ওরকম একটা কবরের পাশে গাছ ছিল কাঁটাওয়ালা, ওই কাঁটা দিয়ে আমার হাত কাটছে। তো তারপরে আমি দেখি আমি ওই ল্যাপটপে আছি, ওই মুভি ওইভাবে আছে আর আমার হাত দিয়ে এভাবে রক্ত পড়তেছে। তো আম্মু আসলে আমাকে কিছু বলে নাই, শুনে চুপ করে আছে আর সঙ্গে সঙ্গে আল্লাহর কথা স্মরণ করছে, দোয়া পড়তেছে। তারপরে আমার হাতটা পরিষ্কার করার পরে তারপরে ওই রাতে মায়ের কাছে আমি ছিলাম। তবে ওই রাতে আমি ঘুমাতে পারি নাই। আসলে আমি জানি না রাসেল ভাই আমি ওখানে কেন আল্লাহ আমাকে নিয়ে গেছে বা কেন আমার সামনে এরকম একটা অবস্থা আসলো। আমি আসলে এরকম কখনো চিন্তাই করি নাই যে এরকম কোনো কিছু হতে পারে, আমি কারো কাছ থেকে এরকম শুনিও নাই। তো এই জন্য আমি আপনার কাছে সবার উদ্দেশ্যে বলি, আপনার টিম, আপনার এই মুহূর্তে যারা যারা শুনতেছে সবার উদ্দেশ্যে বলি, সবাই যারা যে অবস্থায় আছে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন, সবাই নামাজ পড়েন আর অনেক অনেক ভালো থাকবেন।
আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। FM. The night comes alive. বিশ্বাস করা না করাটা আপনার ব্যাপার। দ্যাটস রাইট, বিশ্বাস করা বা না করাটা আপনার ব্যাপার। শুনছিলাম একটা চমৎকার অডিও ক্লিপ এবং এরপরে চলে যাব আমাদের আরও একজন অতিথির কাছে, এবং তিনি দ্বিতীয় অতিথি ছিলেন আমাদের। আমরা তার কাছে আবারও ফিরে যাচ্ছি। আপনার নামটা প্লিজ আরও একবার বলবেন, কোথা থেকে এসেছেন, তারপর আপনার ঘটনায় যাব। ধন্যবাদ রাসেল ভাই, আমি সোহাগ, রাজশাহী থেকে। জি ভাই, আমি প্রথমে যে কথাটা বলতে চাই যে আমাদের যে এলাকাটা, জি আমরা হচ্ছে রাজশাহী জুট মিলের ওখানে থাকি, 2 নম্বর গেটে আমার যে জায়গাটা। আর যে ঘটনাটা ঘটছে এটা হচ্ছে অলমোস্ট রাজশাহী জুট মিলের পিছনে একটা গ্রাম আছে, যে গ্রামটা হচ্ছে যে গ্রামটাকে বলে নতুন ইমাদপুর, যেটা আচ্ছা। বলে। তো এটা খুব রিসেন্ট একটা ঘটনা, এই লাস্ট ঈদুল আজহা যেটা চলে গেল জি আমাদের। এই ঈদুল আজহাতে আমাদের রাজশাহীতে বা বাংলাদেশের বিভিন্ন জায়গায় এরকম একটা প্রচলন আছে যে একটা গরুতে 7 জন বা 3 জন বা 5 জন বেজোড় সংখ্যার একটা ভাগ দিয়ে গরুটাকে কোরবানি দেওয়া হয়। তো এরকমই একটা ঘটনা ঘটছে যে ওই গ্রাম থেকে 7 জন লোক ঈদুল আজহার জন্য গরু কিনতে যাবে। আমাদের ওখানে যে হাই স্কুল মাঠ আছে, মাসকাটা দিকে স্কুল মাঠ, এটা অনেক বড় একটা মাঠ। আর এই মাঠে প্রত্যেক বছর ইয়ারলি যে গরু ছাগলের যে হাটটা বসে, এখানে অনেক বড় একটা হাট বসে। আচ্ছা। দেন আমরা কাটাখালী বাজারের পাশেই হাটের মাঠটা, স্কুল মাঠটা। তো ওখান থেকে কিছু দূর গেলেই হচ্ছে এই গ্রামটা, যে অলমোস্ট 2 কিলো দূরে পায়ে হেঁটে যাওয়া যায়, পিচ ঢালা রাস্তা আছে। আর আদর্শ কলেজের পাশ দিয়ে যেতে হয় এই জায়গাটা। তো ওই 7 জন ভাগী যারা ছিলেন তারা অলমোস্ট একটা সুন্দর দেখে একটা গরু কিনেছিলেন। কিন্তু 7 জন ভাগীর মধ্যে একজনের সাথে তার ছোট্ট একটা 4 থেকে 5 বছর বয়সী একটা বাচ্চা ছিল। আচ্ছা। উনার সাথে গেছিল গরু কিনবে, বাবা গরু কিনবে, আমরাও দেখতে যাব এই ভেবে হচ্ছে ওই ছেলেটাকে নিয়ে আসে উনি। তো অ্যাজ ইউজুয়াল উনি হচ্ছে গরু কিনে, ওনারা সবাই মিলে একটা সুন্দর দেখে একটা গরু কিনে নিয়ে আসার পরে যখন তারা আস্তে আস্তে অলমোস্ট 1 কিলো রাস্তা পার হয়ে গেছে, যখন আদর্শ কলেজের যে জায়গাটা ক্রস করে, ওই জায়গাটা কিন্তু অনেকটা ফাঁকা শুনশান জায়গা। এক পাশে হচ্ছে ক্যানেল আছে, আর এক পাশে হচ্ছে কুসুর মানে আখক্ষেত যেটাকে আমরা বলি। তো এই আখক্ষেতে পাশ দিয়ে রাস্তাটা। তো যাওয়ার সময় গরুটা হঠাৎ করে একটা বিরূপ ধরনের আচরণ করতে লাগে। মানে এতক্ষণ গরুটা খুব ভালোভাবে আসছিল, এরপরে কি হলো যে গরুটা খুব মানে লাফালাফি শুরু করলো। মানে অনেক বড় গরু ছিল। সো সবাই মিলে দড়ি টানা দিয়ে ধরে গরুটাকে কষ্ট করে নিয়ে আসে। গরুটা একসময় এদিকে ছুটে যেতে চায়, একসময় ওদিকে ছুটে যেতে চায়। আসলে এটা এতক্ষণ ছিল না, বাট হঠাৎ করে এই জিনিসটা শুরু হয়ে গেল। ঠিক আছে, মানে ওই যে বাচ্চাটা ঘুরছে ফিরছে, কিন্তু গরুটা হচ্ছে খুব লাফালাফি শুরু করেছে। গরুটার ওই জায়গায় থাকবে না এরকম, বা ওই রাস্তা দিয়ে যাবে না। তারপরেও কষ্ট করে নিয়ে যাওয়া হয়। নিয়ে যাওয়ার পরে একটা বিদ্যুতের পোল আছে, ইলেকট্রিসিটি পোল যেটাকে আমরা বলি, এই পোলের সাথে ওই গরুটাকে বাঁধা হয়। বাঁধার পরে যে ঘটনাটা ঘটে, যে গরুটা এত পরিমাণ লাফাদাফা শুরু করে যে ওই পোলটাকে আস্তে আস্তে নড়ানো শুরু করেছে। তো সবাই বলছে যে যেহেতু গরুটা খুব বেশি লাফালাফি করছে, সো আমরা করি কি, পোলটা বেশি ঝুঁকছে বা নড়ছে, হয়তো বা কারেন্টের তার যদি একটা ইলেকট্রিসিটি তার যদি ছিঁড়ে যায়, এটা দুর্ঘটনা হতে পারে, আমরা এখান থেকে খুলে তাকে একটা মানে খুঁটি পুঁতে, শক্ত করে একটা খুঁটি পুঁতে গরুটাকে বেঁধে দিয়েছে। এবার যে ঘটনাটা, যে সবাই গরুটাকে খেতে দিচ্ছে, কিন্তু গরুটা খাচ্ছে না, গরুটা ওই রকম লাফালাফি করতেই আছে। এখন ঘটনা হচ্ছে যে গরুটা কেন লাফালাফি করছে, মূল বিষয়টা হচ্ছে ওই যে বাচ্চাটা ছিল 3 থেকে 4 বছরের যে বাচ্চাটা, এই বাচ্চাটা অনেক সুন্দর একটা বাচ্চা ছিল। রোড থেকে আসার সময় ওই আদর্শ কলেজ যখন ক্রস করেছে, তখন এই ছেলেটার সাথেই সমস্যাটা হয়েছে। আর আমরা তো জানি যে পশু পাখি জীব জানোয়ার যেটাই বলি না কেন, ওরা এই জিনিসগুলোকে খুব ভালোভাবে করতে পারে, অবলোকন করতে পারে। সো ওই বাচ্চাটাকে যখনই দেখছে গরুটা, তখনই লাফালাফি শুরু করছে।
তো এইভাবে হতে হতে একটা সময় প্রায় সন্ধ্যার আগে আগে হয়ে যায়, তখন ওনার মা ওনাকে ওই বাচ্চাটাকে নেওয়ার জন্য চলে এসছে। বাচ্চাটা সরছে না, বাচ্চাটাকে বলছে যে তুমি গরুর কাছ থেকে সরে যাও। বাচ্চাটা শুধু শুধু ওই গরুর কাছেই চলে যাচ্ছে, আর গরুটা এটা দেখে খুব লাফাচ্ছে। এবারে কি হচ্ছে যে ওর মা যখন বাচ্চাটাকে জোর করে নিয়ে আসছে, তখন দেখছে ওর জামা কাপড়গুলো ছেঁড়া, মানে ছেঁড়া বলতে কি খোলা খোলা খুলে আছে। আচ্ছা, তখন ওর মা ওকে ফ্রেশ করার জন্য, মানে হাত মুখ ধুয়ে ঘরে নেওয়ার জন্য যখন জামা কাপড়গুলো খুলেছে, তখন দেখছে পুরো গায়ে হচ্ছে কালো কালো দাগ, যে বাচ্চাটার গায়ে কখনোই কোনো দাগ থাকার কথা না। সুন্দর একটা বাচ্চা, ফর্সা একটা ছেলে, কিন্তু ওর গোটা গায়ে কালো কালো দাগ। এখন ওর মা এটা নিয়ে খুব চিন্তিত হয়ে পড়ে যে ফুলে গেছে, লাল লাল ফুলেছে, কালো হয়ে গেছে, এরকম কিছুটা নতুন হচ্ছে, কিছুটা পুরনো হয়ে গেছে, এরকম দাগ। সো তখন ওর মা বলছে কি যে তাহলে ডাক্তারের কাছে নিয়ে যাই, আমাদের কাটাখালিতে 2-3 জন ডাক্তার আছে, নামকরা ডাক্তার আছে। তো সেরকমই একজনের কাছে নিয়ে গেছেন। তো উনি ওই যে অ্যালার্জি ভেবে ওনাকে ওই বাচ্চাটাকে কিছু ওষুধ দিয়েছে। ওষুধ দেওয়ার পরে, খাওয়ানোর পরে, এদিকে আর কিছুদিন মধ্যে ঈদ আছে সামনে, তো খাওয়ানোর পর আরও বেশি হয়ে গেছে। বেশি হওয়ার পরে ওনারা আবার আরেক ডাক্তারের কাছে, আমাদের কাটাখালী বাজারে আরেক ডাক্তারের কাছে নিয়ে গেছেন। উনাকে চর্ম বিশেষজ্ঞ বলা হয়, চর্ম শিশু বিশেষজ্ঞ, ওনার কাছে নিয়ে গেছে। উনিও দেখে অ্যাজ ইউজুয়াল কোনো না কোনো মেডিসিন দিয়েছেন, হ্যাঁ, মানে প্রাইমারি ট্রিটমেন্ট হিসেবে মেডিসিন দিয়েছেন। দেওয়ার পরে এটা আরও খারাপের দিকে চলে যায় বাচ্চাটা। তখন কোনো কিছু আগপিছ না ভেবে ওনার মা বলে কি যে আমার ছেলেটাকে একটু কোনো একটা হুজুর কাছে দেখায়। তো এইভাবে করতে করতে তিনি তাদেরই গ্রামে, ওই ইমাদপুর নতুনপাড়া গ্রামেই একজন ফিমেল কবিরাজের কাছে নিয়ে যান আচ্ছা, বাচ্চাটাকে। কবিরাজের নাম আমি বলছি না, একজন ফিমেল, উনি একজন। তো ওনার কাছে নিয়ে যাওয়ার সাথে সাথে, ঘরে ঢুকানোর সাথে সাথে উনি বলছেন যে আপনারা কি করেছেন, এই বাচ্চাটা যদি আর 2 দিন থাকে বাচ্চাটা তো মারা যাবে। তখন বলছে কেন, বাচ্চার কি হয়েছে? তখন বলছে যে আমি বাচ্চার কি হয়েছে এটা পরে বলবো, আপনারা আগে আমাকে 7 ধরনের শুকনা খড়ি নিয়ে আসবেন। আই মিন 7 ধরনের বলতে 7টা খড়ি, 7টা গাছের, যেমন আম গাছ হতে পারে, জাম গাছ হতে পারে, কাঁঠাল গাছ হতে পারে, এগুলো না খড়ি হয়, মানে খড়ি বলতে লাকড়ি যেটাকে পোড়ায় আমরা। এই লাকড়ি কিন্তু 7 ধরনের হতে হবে। এই 7 ধরনের শুকনা লাকড়ি আমার কাছে নিয়ে আসেন। তো নিয়ে আসার পরে উনি বলছে কি যে এই শুকনা লাকড়িগুলো আমি পড়ে দিচ্ছি, এই লাকড়িগুলা 3 রাস্তার মাঝখানে, 3 রাস্তার মাথা যেখানে 3টা রাস্তা একসাথে, ওই জায়গায় নিয়ে যেয়ে ছেলেটাকে বসায়, ছেলেটার সামনে এই লাকড়িগুলো পুড়াই ফেলবেন। আর সাথে কিছু মানে প্রিয়জন যারা, মানে আত্মীয় স্বজন যারা ওই বাচ্চাকে যারা খুব ভালোবাসেন বা বাচ্চার যাদেরকে খুব ভালোবাসে তারা থাকবেন। ঠিক আছে। দেন ওই বাচ্চাকে নিয়ে ওর মা, ওর বাবা, আর যে কজন আছে ওদের পরিচিত ওখানে গেছে। যাওয়ার পরে ওই লাকড়িগুলোতে আগুন ধরাই দিয়েছে। যখন আগুন ধরাই দিয়েছে, আর পাশে ওই বাচ্চাটাকে নিয়ে যখন আগুন ধরাই দিয়েছে, তখন দেখছে কি ওই বাচ্চার শরীর থেকে একটা কালো ছায়া, কাইন্ড অফ ব্ল্যাক শেড, এইটা হচ্ছে আস্তে আস্তে বের হয়ে যাচ্ছে ওই বাচ্চার শরীর থেকে। বাচ্চার শরীর থেকে যখন বের হয়ে যাচ্ছে, এটা সবাই দেখছে ওই জায়গায়, যে বাচ্চার শরীর থেকে একটা কালো ছায়া বের হয়ে যাচ্ছে। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় যেটা, যে বাচ্চাটা দেখছে ওই ছায়াটাকে দেখছে কখনো ছাগল, কখনো গরু, কখনো বাদর। বলছে যে মামা দেখো একটা বাদর চলে যাচ্ছে, মামা দেখো একটা কালো ছাগল চলে যাচ্ছে, একটা গরু চলে যাচ্ছে। বাচ্চাটা এটা দেখছে। বাট যারা পাশে আছে, আত্মীয় স্বজন যারা আছে, প্রিয়জন যারা আছে, ওরা দেখছে যে বাচ্চাটার গা থেকে একটা কালো ছায়া বের হয়ে চলে যাচ্ছে। যেন একটা ডিস্টেন্সে চলে গেল, একটা সুনির্দিষ্ট ডিস্টেন্সে যাওয়ার পরেই ব্ল্যাক শেপটা আস্তে আস্তে মিলাই গেল। মিলে যাওয়ার সাথে সাথে ওই বাচ্চার শরীরে যতগুলা দাগ ছিল, ওখানে ওই বাচ্চার যতজন আত্মীয় স্বজন ছিল, এরা সবাই এই জিনিসটা দেখছে যে ওই বাচ্চাটার শরীর থেকে সব দাগগুলো অ্যাট এ টাইম চলে গেল, মিলাই গেল, ভ্যানিশ হয়ে গেল একেবারে। তারপরে যখন ওনারা সবাই ওই হুজুরে, মানে ওই কবিরাজের কাছে আসেন, ওনারা বলছিলেন যে এটা তেমন মানে খুব বড় ধরনের জিন না,
এটা ছোট ধরনের জিন। ছোট ধরনের জিন বলতে কিছু কিছু খুব খারাপ জিন আছে না, আবার কিছু কিছু জিন আছে বাচ্চাদেরকে খুব বেশি পছন্দ করে, এরকমই টাইপের। উনি আসছিল যে আপনার ছেলেকে নিয়ে খেলা করার জন্য বা আপনার ছেলেকে নিয়ে মানে মজা করার জন্য এরকম। বাট আপনার ছেলের গায়ের মধ্যে যে উনার ওই শেপটা যে স্পষ্ট হয়ে যাবে, এটা উনি কখনো, ওই জিন কখনো ভাবেনি যে আমাকে বোঝা যাবে। বাট এই যে ব্ল্যাক ব্ল্যাক শেপ হয়ে গেছিল, দাগগুলো হয়ে গেছিল, বুঝে গেছে। তখন কবিরাজ বলছে কি যে এটা চলে গেছে, এটা আর কখনোই আসবে না। বাট এখন পর্যন্ত বাচ্চাটা সুস্থ আছে। এটাই ছিল ঘটনা। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ। ভিডিও ফুর্তির যে পেজটা রয়েছে সেই পেজে আমি দেখতে পাচ্ছি যে অনেকেই আমাদের লিখেছেন। শাহরিয়ার, সাফওয়ান, সাজু আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন রানা, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি। এছাড়াও GM টম, আলামিন সরকার আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন শুভদীপ সরকার, অনেকদিন পর শুনছেন তিনি, ওয়েলকাম ব্যাক। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও আলামিন, আমাদের সঙ্গে আছেন রাজকুমার জীবন, আমাদের সঙ্গে আছেন আসলাম বরিশাল থেকে, সৌরভ হাসান আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও আকন্দ, মেসি আকন্দ মামুন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি কাজী শামসুদ্দিন, আমাদের সঙ্গে আছেন আরিফুল, আমাদের সঙ্গে আরিফুল ইসলাম রিয়ন, আমাদের সঙ্গে আছেন MD সেলিম, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও MD হজরত আলী, BM তামিম খান আমাদের সাথে আছেন, অ্যাপ দিয়ে শুনছেন তিনি, এবং তিনি শুনছেন আমাদেরকে সৌদি আরব থেকে। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি আরিফুল ইসলাম, আমাদের সঙ্গে আছেন আবদুল্লাহ আল মামুন, আমাদের সঙ্গে আছেন মোস্তফা কামাল, এছাড়া আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি আরও অনেকেই। তাদের মধ্যে যাদের নাম বলবো আমি এখন, মানে অনেক অনেক মেসেজ আসছে, হারিয়ে যাচ্ছে সব। অভিজিৎ রয় আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি মাহমুদ এস শাহিন, আমাদের সঙ্গে আছেন চাঁদের পাহাড়, MD শাহরিয়ার আমাদের সঙ্গে আছেন, অভিজিৎ রয় আমাদের সঙ্গে আছেন, তাহসান রিফাত আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন তাসলিম মাহমুদ, এছাড়াও আমাদের সঙ্গে আছেন আলমগীর হোসেন মেহেদি, রাজশাহী দুর্গাপুর থেকে শুনছেন, পারভেজ আমাদের সাথে মিরপুর 1 থেকে শুনছেন, আমাদের সঙ্গে আছেন MD হামিদ লিখেছেন শুনছি, মেহেদি হিরণ আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি আরও অনেকেই। তো থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে থাকার জন্য। আতিকুল কবির, লাবু, শুভ রহমান সাকিব আমাদের সঙ্গে আছেন আরও অনেকেই। তো আমি দুটো পেজ আছে আমাদের, একটা পেজ হচ্ছে www.facebook.com/radio.ফুর্তি and www.facebook.com/bhutfm.russell। এই দুটো পেজে যে কোনো একটা পেজে আপনি লিখতে পারেন এবং আমাদেরকে জানাতে পারেন আপনার কথা। জয় আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি সুপার ব্যাড, আচ্ছা নামটা পড়তে পারলাম না, যুবরাজ হোসেন আমাদের সঙ্গে আছেন, ইমরান খান আমাদের সঙ্গে আছেন, মোহাম্মদ ফারুক শরীফ বরিশাল থেকে আছেন আমাদের সঙ্গে আছেন শুভ দত্ত সৌরভ সাতক্ষীরা থেকে শুনছেন তিনি, ইমরান খান, আচ্ছা লামিয়া রৌদ্র আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন আরও অনেকেই। আমরা কিছুক্ষণের মধ্যে আরও অনেকের নামই বলবো ইনশাল্লাহ। তার আগে আমাদের আরও একজন নতুন অতিথি আছে, তার সাথে আপনাদের একটু পরিচয় করে দেবো। আপনার নামটা প্লিজ একটু বলবেন, কোথা থেকে এসছেন, তারপর আপনার ঘটনা শুনবো। জি, আমি ফয়সাল আছি সাথে। আর লিসনারদের আসসালামু আলাইকুম। আমি এসেছি মধ্যপাড়া থেকে, আমার হোম টাউন পাবনার অষ্টমনের সাথে। ওকে, তো আমার আজকের ঘটনাটা সেটা আমার বড় ভাইয়ের থেকে শোনা, আমরা একসাথেই থাকি। আচ্ছা, আপনি পাবনা থেকে এসেছেন এবং আপনি এখন ঢাকার বাড্ডায় থাকেন। আপনার ঘটনায় আমরা যাব। আমরা একটা ছোট্ট খবর দিয়ে দিই তার আগে, তাহলে সুবিধা হবে। সেটা হচ্ছে যারা নতুন বাড়ি করতে যাচ্ছেন তাদের জন্য রয়েছে সুখবর। আপনার বাড়িটি আকর্ষণীয় করতে আকিজ সিরামিক্স নিয়ে এলো ইনোভেটিভ স্যানিটারি ওয়্যার সলিউশন রোসা স্যানিটারি ওয়্যার্স আপনার বাথরুমে এনে দেবে একটি গ্ল্যামারাস লুক, এবং রোসা স্যানিটারি ওয়্যার্সে রয়েছে A to Z গ্লেজ, যা আপনার বাথরুমকে যোগ করবে এক অন্যরকম সৌন্দর্য। রোসা স্যানিটারি ওয়্যার্সের বেস্ট পার্ট হলো এর পুশ ফিট সিট কাভার। আপনার বাথরুমকে একটু বেশি সুন্দর করতে চাইলে আজই নিয়ে আসুন সিরামিক্সের ইনোভেটিভ স্যানিটারি ওয়্যার সলিউশন রোসা। চলে যায় আপনার ঘটনায়। জি, আমি যে ঘটনাটি বলবো সেটি আমার এই বড় ভাইয়ের ভাগ্নের ঘটনাটি ঘটে 2008 বা 9-এর দিকে, তিনি এক্স্যাক্ট বলতে পারেননি, 8 অথবা 9-এর দিকে হবে, যেহেতু বছরের শেষের দিকে ছিল। জি, তো ঘটনাটা বেসিক্যালি তার ভাগ্নেকে নিয়ে। তো এখানে যেহেতু কয়েকটা পার্ট আছে ঘটনার, তো লিসেনারদের সুবিধার্থে ধরে নেই সেই ভাগ্নের নাম মামুন, কিন্তু বাস্তবিক অর্থে এই নামের সাথে চরিত্রের কোনো মিল নেই। আচ্ছা, জাস্ট লিসেনারদের বোঝার সুবিধার জন্য। তো মামুনের ক্লাস 7-এ পরীক্ষা শেষ হলে সে নানার বাড়িতে বেড়াতে আসে, মানে আমার সেই ভাইয়ের বাড়িতে বেড়াতে আসে। তার নানা বাড়িতে তার একটাই বোন ঢাকাতে থাকে। তো
আসার পরে যেটা হয়, ছোট মানুষ গ্রামে শহরে থাকে, আবদ্ধ পরিবেশে গ্রামে এসে ছোটাছুটি ঘোরাঘুরি আহ, ভালোই লাগে তার। বাড়ির আশেপাশে প্রতিবেশীর অনেক ছোট ছেলে পেলে থাকে। তো হঠাৎ করে একদিন মামুন সচরাচর আমার সেই বড় ভাইয়ের সাথেই ঘুমায়। তো একদিন ঘুমিয়ে আছে, হঠাৎ করে আমার সেই বড় ভাই ঘুম থেকে জেগে দেখে যে মামুন আহ, তাদের বাসার মানে রুমের বেলকানির সামনে দাঁড়িয়ে আছে। তাদের বাসাটা দোতলা ছিল এবং একদম যেহেতু গ্রামে ধানি জমির সাথে একদম। তো দেখে মামুন বেলকানির সামনে দাঁড়িয়ে আছে। তো যে বলছে, কেন ভাগ্নে তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন, ঘুমাও নেই? তখন বলছে, আচ্ছা মামা, তোমাদের এখানে কি শহরের মতো নাইট গার্ড আছে? তো বলছে, না এখানে তো কোনো নাইট গার্ড নাই, তুমি নাইট গার্ড পাও কোথা থেকে? কইছে, দেখো ওইখানে তাকায় দেখো একটা লোক দাঁড়িয়ে আছে। হুম তো কই আমার ভাই বলছে, কই আমি তো দেখি না, যত সব ঘুম বাদ দে তোমার বাহানা, আসো ঘুমাতে আসো। আমার ভাই হয়তো ভাবছে ছোট মানুষ, হুম হয়তো হুম হুম কোনো হুম। কিছু তার গ্রামে এসে তার কৌতূহল মিটছে না। তো এর কিছুদিন পরে সেই বড় ভাই একটা জিনিস নোটিস করে যে মামুন যখন ঘুমায় বা মানে আমার সেই ভাই যখন ঘুম থেকে ওঠে দেখে তিনি ঠিক আছেন, কিন্তু মামুন মনে হচ্ছে তার উল্টে গেছে। অর্থাৎ আহ, আমার সেই বড় ভাইয়ের মুখের কাছে মামুনের পা এবং আমার এই বড় ভাইয়ের পায়ের কাছে মামুনের মুখ। তো বলে যে তুমি এমন করে ঘুমাও কেন? হয়তো ভাবছে যে শহরে থাকে, ঘুমের কোনো হয়তো সমস্যা থাকতেই পারে, অনেকের সমস্যাই থাকে। তো কিন্তু মামুনের প্রতি রাতে এই বেলকনির সামনে ওই লোকের দেখাটা চলতেই থাকে। ওকে এত নিষেধ করা হয়, এত কিছু করা হয়, ও শুনেই না। তো এরকম দিন যাচ্ছে। তো সবাই একটা বিষয় নোটিস করে যে যখন মাগরিবের আজান দেয় মামুনের মধ্যে কিছু চেঞ্জ আসা শুরু করে। ও খেতে চায় না রাতে, মানে কান্নাকাটি করে, মাঝে মাঝে খুব রেগে গেলে বকাবকি করে, হুম হুম। যেটা আমার ভাই থেকে যেরকম শুনছি। তোকে অনেক বোঝানো হয়, হয়তো ভাবছে যে মা বাবা থেকে হয়তো কয়েকদিন দূরে আছে, একটু সমস্যা হচ্ছে। কিন্তু সবাই একটা বিষয় নোটিস করে, তার সমস্যা মাগরিবের আজানের পরে হয়। হুম হুম। তো আস্তে আস্তে এরকম সমস্যা হচ্ছে। তো সবাই ভাবছে এখন কি হলো, মানে খাওয়া দাওয়া ঠিক মতো করে না, মানে শরীরে অরুচির জন্যই হয়েছে কি না। তো একদিন বাসায় কেউ নেই, আমার মানে মামুনের নানি, আমার মানে সেই বড় ভাইয়ের মা আছে ওখানে। তো নিচতলায় যেহেতু তারা গ্রামের পরিবেশে ধান টান হয়তো নাড়াচাড়া করছে। তো এমন সময় মামুন কে একটা মানে তাদের বাড়িতে একটা আহ, হুজুর টাইপের একজন আসেন। তো উনি দেখেই মামুনের নানিকে বলেন যে, আচ্ছা আহ, এই ছেলেটার কি কোনো সমস্যা মা? তো হুম। বলছে, হ্যাঁ আমার নাতি এরকম করে, মাগরিবের আজান দিলেই দেখেন বাবা এরকম শুরু করে, কি করা যায়, একটু দোয়া টোয়া পড়ে দেন। তো বলছে, আসলে দেখ এখন তো সময় খারাপ, বাচ্চা মানুষ, এর দিকে নজর লাগছে। তো বলছে, নজর কেমন? বলছে, ও তুই বুঝবি না, যদি সারাতে চাস একটু কষ্ট করতে হবে। তো বলছে, কি কষ্ট? আচ্ছা। বলছে, কিছু না, আপনার নাতির একটু হাতের একটু রক্ত লাগবে কয়েক ফোঁটা। তো বলছে যে ছোট মানুষ, রক্ত লাগবে? বলছে, না সমস্যা নাই, দু এক ফোঁটা, এটা কোনো বিষয় না, ও ঠিক হয়ে যাবে। যেহেতু ওর উপর একটা বদজিনের আসর পড়ছে, ওর চিকিৎসা করতে হবে। তো যথারীতি সরল মনা বুঝে তার নানি এই কাজটা করে। তো এই ঘটনার কিছুদিন পর থেকে মামুনের মধ্যে আর বেশি মানে চেঞ্জ আসে। সে একদম কারোর সাথে কথা বলে না, খেতে চায় না, খাওয়াতে হলেও জোর করে খাওয়াতে হয়। তো ওর নানি একটা জিনিস নোটিস করে, যেহেতু তাদের বাড়িতে মেম্বার কম, দেখে যে সকালবেলা মামুনের নানা হয়তো মাছ বা মাংস কোনো কিছু নিয়ে আসছে, যেহেতু গ্রামের পরিবেশে আহ, দেখে মামুন মানে মাছ বা মাংস কোটার পরে যে উচ্ছিষ্ট অংশগুলো থাকে, হুম। মাছের আইশ বা মুরগির নাড়ি ভুড়ি, ওইগুলো মামুন খাচ্ছে। আচ্ছা। তো এটা তো স্বাভাবিক না। এটা তখন সবাই দেখে এটা তো পুরোপুরি অস্বাভাবিক। এটা কিভাবে খাওয়া সম্ভব এই বাচ্চার, একদম ছোট না সে। একেবারেই সম্ভব হ্যাঁ, না। একেবারেই সম্ভব না। তো সবাই চিন্তায় পড়ে যায়, কি হচ্ছে এরকম, মামুনকে নিয়ে কি সমস্যা, ওর বাড়িতেও বলা যাচ্ছে না, মা বাবার চিন্তা করবে যেহেতু নানার বাড়ি আছে। তো একদিন মামুনকে আর রাত্রে পাওয়া যায় না। আমার আচ্ছা। সেই বড় ভাই সাথে সাথে দেখে মামুন পাশে নেই। তো দৌড় দিয়ে তার মা বাবার ঘরে যায়, বলে, আব্বা মামুনকে পাওয়া যাচ্ছে না, আমার ঘরে তো নাই, ওয়াশরুমে নেই, সব জায়গায় খোঁজা হয়েছে। তো প্রথমে তারা ঘরে খোঁজে। তো যখন থেকে পুরো বাড়িতেই মামুন নাই, তখন দ্রুতই আশেপাশের প্রতিবেশীদের ডাকা হয়, যেভাবে আমার নাতিকে পাওয়া যাচ্ছে না, তোমরা একটু খোঁজাখুঁজি করো। তো বেশি দূরে না, বাসার পাশেই তাদের একটা ছোট্ট বাগান ছিল। তো দেখে সেই বাগানে মামুন উপর হয়ে পড়ে আছে। পড়ে আছে সবাই, মানে রাত যেহেতু অত কিছু বুঝতে পারে নাই আর অত কিছু দেখেও নাই, মামুনকে ধরাধরি করে নিয়ে আসে। তো সকালে ঘটনাস্থলে সবাই যায় এবং হুজুরকে নিয়েও যায়, যে সেখানকার স্থানীয় যে ইমাম থাকেন।
তো যেয়ে দেখেন ওখানে মানে স্কেচ করে মানে মানে মাটিতে ভর দিয়ে না, মানে স্কেচ করে মাটির উপর কিছু লেখা আরবির মতো। তো আমার সেই ভাই বলে যে হুজুর কি লেখা? তো হুজুর বলেন এটা সরাসরি আরবি না, আরবির মতো হলেও এটা উর্দু ভাষা, কারণ আচ্ছা। উর্দুতে আরবির কিছু মানে অতিরিক্ত কিছু ওয়ার্ড আছে। তো বলে কি বুঝছেন আপনি? তো বলছে যে আসলে তেমন কিছু না, দেখা যাক কি হয়, কয়টা দিন যেতে যাও, ওকে দোয়া দরুদ পড়ে দেবো, ঠিক হয়তো হয়ে যাবে। তো এরপরে কয়েকদিন পরে আরো ভয়াবহ ঘটনা হয়। সকালবেলা পাশের তাদের প্রতিবেশী হুম। মামুনের নানিকে জোরে জোরে ডাকছে, খালাম্মা তাড়াতাড়ি নিচে আসেন, খালাম্মা তাড়াতাড়ি নিচে আসেন। তো বলছে কি হয়েছে? বলে, তাড়াতাড়ি নিচে আসেন। তো বলছে আপনার নাতির কি কোনো শারীরিক সমস্যা? বলছে কেন, কি হয়েছে? তো বলছে দেখেন কি করছে। তো তারা গিয়ে দেখে যে মামুন ওই পাশের বাড়ি তাদের যে প্রতিবেশী থাকে, যেহেতু গ্রাম্য এলাকা, তারা হাঁস বা মুরগি পালন করে। তো মামুন দেখে একটা হাঁসের আস্ত একটা জ্যান্ত হাঁসের মাথা মানে ছিঁড়ে চাবাচ্ছে। যেহেতু ছোট আচ্ছা। মানুষ, তার পক্ষে তো এই মানে জ্যান্ত একটা হাঁসের মাথা চাবানো সম্ভব না। কিন্তু সে মুখের ভিতর নিছে এবং দেখে তার মানে মুখ ছুটি কেটে গেছে এবং আচ্ছা। তারই রক্ত বের হচ্ছে। যেহেতু তার পক্ষে এই জ্যান্ত একটা হাঁসের মাথা চাবানো সম্ভব না, তো কান্নাকাটি শুরু করে দেয় মামুনের নানি। মামুনের নানা আসার পরে বলে যে দ্রুত কিছু করেন, আমার নাতির মানে দিন দিন তো অবস্থা খারাপ হচ্ছে। আর আরেকটা কথা বলে রাখা ভালো, মামুন এর মধ্যে কোনোভাবেই খাওয়া দাওয়া করছে না, মানে তাকে যদি খাওয়াতেও হয় জোর করে খাওয়াচ্ছে, কিন্তু তার নজর ওই খাবারের উচ্ছিষ্ট অংশের দিকে, মানে যত ময়লা জিনিস আছে সেগুলো সে খাবে। তো এরকম হচ্ছে হওয়ার পরে মামুনের নানা আসার পরে সে ভাইকে নিয়ে বলছে যে আচ্ছা আজকে এশার নামাজের পরে দেখি হুজুরের কাছে নিয়ে যাই, ওকে নিয়ে যাই দেখি কি হয়। তো এর মধ্যে বলে রাখা ভালো, মামুন সেই মানে যখন তাকে রাত্রে বাগান থেকে উদ্ধার করা হলো, তারপর থেকে তার পায়ের সমস্যা। পায়ের সমস্যা বলতে তার একটা গোড়ালি হালকা বাঁকা হয়ে গেছে এবং সে পা সোজা করতে পারছে না। সবাই ভাবছে হয়তো রাত্রে হয়তো দৌড় দিছে, হয়তো পায়ে কোনো ব্যথাও পেতে পারে। তো রাত্রে হুজুরের কাছে যাওয়া হয় এশার নামাজের পরে। হুজুর বলেন যে আমরা তো এমনি তো জানা সম্ভব না ওর সাথে কি হয়েছে, তো এটা জিনদের মাধ্যমে জানতে হবে, যেহেতু এটা আমাদের জানার বাইরে কি হয়েছে। তো বলছে আপনার নাতির অর্থাৎ মামুনের তো শরীরের কন্ডিশন ভালো না, ওর গায়ে জিন হাজির করা সম্ভব না, এমনিতে ছোট মানুষ। তো পাশে মাদ্রাসা ছিল, মাদ্রাসা থেকে একটা ছেলেকে নিয়ে আসা হয়, তার গায়ে মূলত মানে তাদের মতো একটা জিন হাজির করবে। তো এশার নামাজের পরে খেয়ে দিয়ে তাদের যথারীতি রিচুয়াল অনুযায়ী সেই ছেলের গায়ে জিন আসে। তো জিন এসে সালাম দিয়ে বলে হুজুর আমাকে এখন ডাকলেন কেন? তো বলছে কেন, তোমার কি কোনো সমস্যা? তখন বলছে না আমাদের এখানে তো নামাজের সময়। তো বলছে কি বলো, নামাজ তো হয়ে গেছে 1 ঘন্টা আগে। তো বলছে না আমরা এখন মাগরিব পড়বো, আমি এখন আপনি ডাকছেন, আমি কায়রো থেকে আসছি। তখন বলছে যে আচ্ছা এই যে বাচ্চাটাকে দেখছো, এই বাচ্চার কি সমস্যা দেখো। তো বলছে হুজুর আমি তো জানি না, আমাকে একটু সময় দেন। তো আমার ভাই যেটা বলে যে বেশি না, হয়তো 1 মিনিট বা তার একটু বেশি সময় পরে জিনটা আবার চলে আসে। তো আসার পরে বলে যে আসলে এই ছেলের সাথে কি হয়েছে এটা আমি বলতে পারবো না, কারণ এর সাথে যা হয়েছে সেটা অনেক বড় পর্যায়ে এবং যারা অরিজিনাল শয়তানের উপাসক সেই সকল জিনই এর পিছনে লাগছে। তো আমার এটা আমার সাধ্যের বাইরে এটা, তো আপনারা অন্যদিকে দেখেন। তো জিনটা চলে যাওয়ার পরে হুজুর বলছে যে আসলে সমস্যা তো অনেক দূরে চলে গেছে, তো এটা আমার দ্বারাও সম্ভব না, আপনি কালকে সকালে যে আমাদের এখানে বড় মসজিদ আছে সেখানকার যে বড় হুজুর আছে তার কাছে যান, উনি সমাধান দিতে পারে। তো যথারীতি যেহেতু মামুনের অবস্থা খারাপ, আসলে মামুনকে নিয়ে যাওয়া সম্ভব হয়নি। আহ, তা আমার ওই ভাই আর তার আব্বাই অর্থাৎ মামুনের নানা যায় সকালে। তো গিয়ে হুজুরকে সব বলে। তো হুজুর বলে আচ্ছা আর সমস্যা নেই, আমি হয়তো আসরের নামাজ পড়ে আসবো, যেহেতু আসরের নামাজের পরে সময়টা একটু বেশি পাওয়া যায়, আমি আসবো, সমস্যা নেই। তো আসে, তার সঙ্গীর সাথে মানে মাদ্রাসার কয়েকটা ছেলেকে নিয়ে আসে। আসার পরে সব বুঝে শুনে বলে যে আসলে আহ, তিনি বলেন আসলে এই ছেলের সাথে যা হয়েছে অনেক খারাপ কিছু হয়েছে, অর্থাৎ মামুনের আহ, নিজের বংশের, যেহেতু এটা নানার বাড়ি, তার দাদার বংশের কেউ ওকে ব্ল্যাক ম্যাজিক করছে এবং ছোট মানুষ এবং ব্ল্যাক ম্যাজিকটা যথাযথভাবে হয়েছিল না, এবং ওকে পুরাপুরি কাবু করার জন্য ওদেরই কেউ ওই রক্তটা সংগ্রহ করে, এবং যার ফলে মামুনকে পুরোপুরি প্রজেস্ট করা হয় এবং এখন একদম ন্যারো পর্যায়ে চলে গেছে যেখান থেকে ব্যাক করা সম্ভব না। তো কি করা যায়, বলছে আমার নাতিকে বাঁচান, আমি আমার মেয়ে বা জামাই বা মেয়ের কাছে কি জবাব দেবো? তখন বলছে আচ্ছা একটা উপায় আছে, সেটা হচ্ছে এই জিনকে তাড়ানো যাবে না, একে যদি হয় একে আমি 3 বার বলবো, একে একদম নিঃশেষ করে দিতে হবে পুড়িয়ে, যেহেতু এটা বদ জিন। তো বলছে আপনি যেটা ভালো হয় করেন, কিন্তু একটু দ্রুত করেন, যেহেতু ওর অবস্থা খুবই খারাপ হচ্ছে দিন দিন।
তো বলে, আচ্ছা আমি তো এখন তো সম্ভব না, এটার জন্য কিছু প্র্যাকটিসের দরকার, প্রিপারেশনের দরকার, আমি কালকে আসি। তো উনি আসেন, আসার পরে এবং মামুনের নানা বলেন যে আসলে কাউকে যাতে না বলে, যেহেতু একটা তাদের রেপুটেশনের ব্যাপার ছিল। তো ঠিক আসরের নামাজের পর পরের দিনে ছাদে যান সবাই, খুব বেশি মানুষ না, শুধু মামুনের নানা আর আমার ওই ভাই অর্থাৎ মামুনের মামা, যিনি আমাকে ঘটনা বলেছেন। তো হুজুর আগে থেকেই বলেন যে এই জিনকে পুরোপুরি কাবু করতে হলে একটা প্রাণীর লেজের মাংস, মানে যে নরম মাংস আছে সেটা লাগবে। আমাকে উনি বলেননি, আমার ভাইও বলেননি কোন প্রাণী, এটা আসলে তিনি বলেননি, হুজুর নাকি বলতে মানা করছে, আমাকেও তিনি এটা শেয়ার করেননি। তো যাই হোক, হুজুর বড় করে 4টা দাগ দেন ছাদের ওপরে এবং পড়া পানি ছিটিয়ে দেন এবং মামুনের চোখের দিকে, চোখের এক পাশে যে কোনো এক চোখের পাশে মানে মেন্থল টাইপের গন্ধযুক্ত, আমার ভাই যেটা আমাকে যেভাবে বলেন এমন কিছু লাগিয়ে দেন, ওকে বসিয়ে দেন। বসিয়ে দেওয়ার পরে উনি দোয়া পড়তে শুরু করেন এবং মামুনের মানে মামুন কোনোভাবে মুখ খুলছিল না, মানে এমনিতে সে খুব দুর্বল, সে যে কিছু করবে অঙ্গভঙ্গি সেটাও না, শুধু মুখ দিয়ে ফেনা উঠছিল, মানে লালা পড়ছিল অঝরে এবং চোখও তুলতে পারছিল না, কিন্তু একটা গোঙানির মতো শব্দ হচ্ছিল ওর মুখ দিয়ে এবং মানে কন্টিনিউয়াসলি ওর মুখ দিয়ে লালা পড়তেছিল। তো ইন দ্য মিন টাইম হুজুর যে 4টা ছেলে ছিল, যে মানে স্কোয়ার শেপে দাগটা দেন, 4 কোণায় 4জন মাদ্রাসার ছেলেকে দাঁড় করে দেন এবং হুজুর ইঙ্গিত দেন। তো ইঙ্গিত দেওয়ার সাথে সাথে 4জন একসাথে আজান শুরু করে দেয়, একই সাথে আজান শুরু করে দেয় এবং হুজুরও তার রিচুয়াল শুরু করে দেয়। রিচুয়াল শুরু করে দেওয়ার পরে মামুনের মানে বাম হাতের মধ্যমা ধরে তিনি দোয়া শুরু করেন এবং জোর করে হলেও যে কোনোভাবে ওর মুখে সেই মাংসের অংশটা গুঁজে দেন এবং কিছুক্ষণ মামুন হুজুরের সাথে ধস্তাধস্তি করার পরে যেই আজানটা শেষ হয়, মামুনের মানে নিস্তেজ দেহ ওখানে পড়ে যায়। তো হুজুর বলেন, আশা করি যে আমি সাকসেস হয়েছি, জিনটা নাই। কিন্তু মামুনের যে কন্ডিশন, জিন যে ওর এই কয়েকদিনে যে ক্ষতি করছে, ওর শারীরিক ক্ষতি, এটা এই ট্রিটমেন্টে হবে না, ওকে মানে জেনারেল ট্রিটমেন্ট করতে হবে। তো মামুনের জ্ঞান অনেক মানে কয়েক ঘন্টা পরে ফেরে, সে মানে তখনও কোনো কথা বলছিল না। তাকে সাথে সাথেই একটা হাসপাতালে নিয়ে যাওয়া হয় স্থানীয়, ওখানেই চিকিৎসা করা হয়, পরে তাকে আর্থোপেডিক্স ডাক্তারও দেখানো হয় তার পায়ের জন্যে। তো এই ছিল মোটামুটি ঘটনা। এরপর থেকে আসলে মামুন এখনও মোটামুটি সুস্থ, এখন বেশ বড় হয়ে গেছে। থ্যাংক ইউ সো মাচ। আপনার ঘটনার জন্য আপনাকে ধন্যবাদ। এবং ব্ল্যাক ম্যাজিকের ভয়াবহতা এই ঘটনায় ফুটে উঠেছে, আপনারা যারা শুনলেন তারাও নিশ্চয়ই অনেক উপভোগ করেছেন। শাহরিয়ার সাফওয়ান সাজু আমাদের সঙ্গে আছেন, রানা আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন রাকিব ফেনী থেকে, খায়ের আমাদের সঙ্গে আছেন, ভয়ঙ্কর ঘটনা তিনি লিখেছেন আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি। এছাড়াও আরও অনেকে, টুটুল হুসাইন আমাদের সঙ্গে আছেন, তিনি কাজ করছেন এবং ভূত এফএম শুনছেন। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এমডি ফয়সাল শিকদার এবং এবং আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি প্রিন্স রুবেল এবং তিনি বগুড়া থেকে শুনছেন। আছেন আমাদের সঙ্গে টুটুল হোসাইন এবং তিনি কুয়েত থেকে শুনছেন। আমাদের সঙ্গে আছেন অ্যালেক্স সজীব, এছাড়াও আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি রাসেল চৌধুরী, অপূর্ব শ্রাবণ আমাদের সঙ্গে আছেন, হজরত আলী আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন এইচ আর আরমান, ইয়াসির আরাফাত আমাদের সঙ্গে আছেন, সামিয়া সালসাবিল আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন আর যে আমি তারপরে নামটা পড়তে পারলাম না স্পেলিংয়ের কারণে। আমাদের সঙ্গে আছেন কামরুল হোসাইন চাঁদ, এছাড়াও আছেন আমাদের সঙ্গে দেখতে পাচ্ছি সোহাগ কুমার, আমাদের সঙ্গে আছেন রিফাত ইসলাম, আছেন আমাদের সঙ্গে এমডি শুভ, আছেন আমাদের সঙ্গে মোহাম্মদ আরিফ, এছাড়াও মোহাম্মদ হাসান তিতাস আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন মোহাম্মদ আলমগীর হাসান, আমাদের সঙ্গে আছেন রিফাত ইসলাম, এসএসসি ক্যান্ডিডেট তিনি, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি ফারাবি রহমান রেজওয়ান, আমাদের সঙ্গে আছেন জিসান মাহমুদ সাব্বির হাসান, আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আরও অনেকেই আছেন এই মুহূর্তে। থ্যাংক ইউ ভেরি মাচ যারা এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন এবং পুরোটা সময় ধরে আমাদের সঙ্গে থাকছেন, তাদেরকে অনেক ধন্যবাদ। শুভ দত্ত আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন টুম্পা দত্ত, আছেন অরণি অনিক, আমাদের সঙ্গে আছেন সৌরভ, এছাড়াও আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি হৃদয় খান, আছেন আমাদের সঙ্গে দেখতে পাচ্ছি আবির,
আমাদের সঙ্গে আছেন ইমরান খান, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি, এছাড়াও অ্যাপ দিয়ে শুনছেন এই মুহূর্তে শাহরিয়ার ইমন পাবনা থেকে, আমাদের সঙ্গে আছেন এই মুহূর্তে দুরন্ত মনের অন্তর মোহাম্মদ মারুফ শরীফ, আমাদের সঙ্গে আছেন বরিশাল থেকে, আমাদের সঙ্গে আছেন এবি শিপন খান খুলনা থেকে, আমাদের সঙ্গে আছেন অপূর্ব শ্রাবণ, আমাদের সঙ্গে আছেন সোহাগ আমাদের কুমার, এছাড়া আমাদের সঙ্গে আছেন আমাদের সাথে আছেন বোরহান উদ্দিন, এছাড়াও আছেন আমাদের সঙ্গে দেখতে পাচ্ছি মনির হুসাইন, নির্ঝর বড়ুয়া আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন কাউসার আলম উদয় সহ আরও অনেকে। তো যাই হোক, আমাদের আরও একজন অতিথি আছেন, তার কাছে আমরা যাব এবং তার ঘটনা শুনবো। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনায় যাব আমরা। ধন্যবাদ রাসেল ভাই। হ্যালো লিসেনার্স, আমি রায়হান আহমেদ, আমি এসেছি ধানমন্ডি থেকে। জি। আমি যে ঘটনাটা শেয়ার করবো রাসেল ভাই, এটা একটা গ্রামের ঘটনা। আর ঘটনাটা হচ্ছে আমার ছোটো মামার সাথে ঘটে। তো আমার মামারা ছিল 2 ভাই, ওনারা। তো নানার বড় ছেলের উনি চাইছিলেন যে উনি প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত করতে, আর ছোটো ছেলে উনি কোরআনের হাফিজ হতে আর কি। তো রাসেল ভাই বলে রাখা ভালো, অনেকেই আছে যে এরকম হয়তো শুনেছেন কিনা জানি না, যে যারা কোরআনের হাফেজ মানে হতে চায়, যার জন্য মাদ্রাসায় পড়ছে, তাদের অনেকেই একটা সময়ে মানে মস্তিষ্ক বিকৃতির একটা ব্যাপার ঘটে। কিছু একটা সময়ে তারা মানে পড়াশোনা বন্ধ হয়ে যায়, তারা পড়াশোনা করতে পারে না, এরকম হয় তাদের সাথে। তো এটা ঘটনাটা শুনি। হ্যাঁ, এটা গ্রামের মুরব্বীরা বলে জিনে আছর করে আর কি, যে ব্যাপার কারণে এরকম হয়। তো ঘটনাটা আসলে ওনার সাথে যেটা ঘটেছে, উনি একদিন উনি চঞ্চল প্রকৃতির ছিলেন, তো খেলাধুলা করতেন বেশি, ওই আপনার কোরআনের পড়া এগুলো ওনার ভালো লাগতো না আর কি। তো উনি একদিন খেলার উপকরণের জন্য বাঁশঝাড়ে যান, ভাঙা আপনার এই মাটির যে জিনিসপত্র, বাসন কোসনের টুকরা, এগুলো দিয়ে উনি খেলতেন আর কি। তো এগুলো কুড়াতে যান বাঁশঝাড়ে। তো ওইখানে উনি যখন কুড়ে নিয়ে আসেন, উনি একা আসেন না, ওনার সাথে 4টা ছোটো ছোটো সাপ আসে। এই সাপগুলা বাড়িতে এসে ওনার যে ছোটো বোন, উনি বারান্দা খেলতেছিল, ওরে সার্কেল করে সাপগুলা ফোনা তুলে আসে। এইটা দেখার পর আমার নানি তাড়াতাড়ি আসেন, এসে বাঁশ দিয়ে সাপগুলোরে মারেন। তো ছোটো সাপ, সমস্যা হয় নাই, মারছেন। তো এরপরে যে জিনিসটা ঘটে ওনার সাথে, উনি একদিন দৌড়ে নদীর পাড় থেকে নামতেছেন। তো নেমে যখন উনি দৌড়ে আসছেন বাড়ির দিকে, তো হঠাৎ ওনার সামনে পড়ে একটা বড় সাইজের একটা সাপ পড়ে। সাপটা রাস্তা পার হচ্ছে। এটা আসলে মানে এত বড় সাপ যে এটা অজগর সাপ, কিন্তু গ্রামে এরকম অজগর সাপ দেখা যাওয়ার কথা না। যেহেতু এটা দেখা গেছে, উনি এখানে ডাইরেক্ট স্টপ হয়ে গেছেন। এখন উনি যদি যেতে চান, ওটাকে লাফ দিয়ে যেতে হবে। উনি যান নাই, ওটা সাপটা চলে গেছে আস্তে আস্তে। তারপর উনি বাড়িতে আসেন। বাড়িতে আসার পরে ওনারা বলেন যে এই ঘটনা। তো বাড়িতে এটা জানার পর ওনারে তারা তাবিজ দেয় কুমোরে বাঁধার জন্য আর কি, সাপ থেকে নিরাপত্তার জন্য। তো ওটা আসলে মানে মুরব্বীরা যেটা বলে যে এটা আসলে সাপ ছিল না, এটা ছিল আপনার বাড়ি পৈরল। মানে বাড়ি পৈরল বলতে গ্রামের মানুষ বলে যে অনেকে আছে যে মানে বাড়ি পাহারা দেয়, এটা হয়তো জিন জাতীয় কিছু হতে পারে বা অন্য কিছু, এটা বাড়ি পাহারা দেয়, এটা বাড়ি পৈরল বলে। তো যাই হোক, এই ঘটনার পর ওনার সাথে যেটা ঘটে একদিন রাতে উনি ওনার রুমে পড়তেছিলেন। তো বাইরে থেকে ওনার নাম ধরে কেউ 3 বার ডাকে। উনি ডাকটা অবিকল শুনতে পান যে ওনার বড় ভাইয়ের গলা। তো উনি ভাবছেন বড় ভাই হয়তো আসছে ওনার দেখা করার জন্য। তো উনি দরজা খুলে দেন কৌতূহলী হয়ে, বড় ভাই আসছে, দরজা তো খুলবেই। দরজা খুলে দেন, দরজা খুলে দেখেন যে এখানে কিছুই নাই, কেউই নাই। তো উনি আর কিছু কথা তো বলেন নাই, উনি জাস্ট দরজা খুলে উনি বের হয়ে যান। তো এই যে দরজা দিয়ে খুলছেন, দরজা খোলার আওয়াজ নানির কানে যায়। তো নানি যাওয়ার পর নানারে জানান যে কী হয়েছে। বাইরে এসে দেখেন যে কিছু নাই, হারিকেন নিয়ে বের হয়েছেন, অনেক আগের ঘটনা যেহেতু। তো উনি দেখেন যে উনি ঘরে নাই, মামা ঘরে নাই। তো উনি নানার বিষয়টা জানান, নানা তাড়াতাড়ি লাইট নিয়ে বের হন। তো লাইটগুলো ছিল আগের দিনের যে লাইটগুলো আর কি, বড় ব্যাটারির যে লাইটগুলো, এগুলো কম আলো দিত। তো উনি লাইট নিয়ে খুঁজতে বের হন ওনারে। তো উনি অলরেডি নদীর পাড়ে উঠে গেছেন, উঠে হাঁটা শুরু করছেন। কি একটার মানে দ্বারা তিনি ইনফ্লুয়েন্স হয়েছেন যেটা উনি হাঁটা শুরু করছেন। তো নানা পিছনে পিছনে যান, যাওয়ার পরে যখন গাঙের পাড়ে ওঠার পরে দেখেন যে অনেক দূরে উনি হেঁটে যাচ্ছে। তো উনি যত দূরে পারেন মানে দৌড়ে পারেন বা হাঁটে পারেন, ওনার পিছু শুরু করেন হাঁটা। তো ওনার হাঁটতে হাঁটতে একটা সময়ে উনি মানে মামা উনি গাছে উঠে গেছেন। উনি তো আসলে এখানে বলে রাখা ভালো, উনি গাছে উঠতে পারেন না, গাছ বাইতে পারেন না, কিন্তু এখানে গাছে উঠছেন কীভাবে? মানে গাছে উঠে গেছেন। আর এদিকে নানার চিৎকার চেঁচামেচিতে মানুষ জড়ো হয়ে যায়, গ্রামের মানুষ। আর গ্রামের মানুষ জড়ো হওয়ার পরে যে ব্যাপারটা ঘটে, যে এখান থেকে একজন মানুষ সাহস করে গাছে উঠে ওনাকে মানে ধরতে যায় ধস্তাধস্তি করে। তো উনি এখানে মানে ধরতে যেয়ে উনি এখানে মানে বিভৎসভাবে একটা আওয়াজ করেন। আওয়াজটা এটা আসলে আরবি ভাষায় একটা আওয়াজ করেন, কি মানে বলছেন এটা আমি অবিকল বলতে পারবো না। তবে ওনার মানে বয়সটা ছিল আপনার
3-4 জন মানুষ যদি সমবেত কণ্ঠে যদি একটা কথা বলে, যেরকম একটা মানে যেরকম একটা রাগ নিয়ে যদি 3-4 জন মানুষ একটা কথা বলে, এরকমভাবে কথা বলছেন। এবং এবং এই মানে ভয়েস শুনে মানে যারা ছিল তারা পুরোপুরি অবাক হয়ে গেছে যে মানে কী। তারপর যাই হোক কষ্ট মষ্ট করে ওনারা নামানো হয়েছে। নামানোর পর ওনার মুখ দিয়ে মানে ফেনা বের হইতেছে, সাদা রঙের ফেনা বের হইতেছে। তাড়াতাড়ি করে ওনার মানে মসজিদে নিয়ে যাওয়া হয়। হুজুর আছে মসজিদে, তো মসজিদটা কাছেই ছিল। নেওয়ার পর মসজিদে হুজুর এখানে দোয়া দুরুদ পড়ে ওনাকে আপাতত সুস্থ করে তোলেন। তারপর উনি বাড়িতে যান। বাড়িতে যাওয়ার পর আর যেহেতু ছোট ছেলে মায়ার ছিল, তো নানা চান্নায় ওনারা আর মাদ্রাসায় পড়াতে। উনি ভাবছেন যে মাদ্রাসায় পড়ানোর কারণে হয়তো জিনের আসলে এই জিনিসটা হয়েছে, তো এই জন্য ওনার পড়া বন্ধ হয়ে গেছে, উনি আর পড়েন নাই। তারপর 6-7 বছর পর উনি বিদেশে চলে যান। বিদেশ থেকে এখন প্রবাসী উনি, এখন আলহামদুলিল্লাহ ভালো আছেন, ওনার সাথে আর তেমন কোনো সমস্যা হয়নি। এই ছিল ঘটনা রাসেল ভাই। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। আমাদের হাতে আর 5 মিনিট টাইম আছে। আপনার কাছে যে ঘটনা আছে এটা মনে হয় 5 মিনিটে কি হবে, হলে আমরা ঘটনাটা শুনে আসতে পারি। ছোট্ট করে আমরা ঘটনা শুনবো আর একটা, যেহেতু সময় একটু থেকে গেছে সেইটুকু সময় আমরা একটু কাজে লাগাই। তো আমরা চলে যাই ঘটনায়। আমি খুব তাড়াতাড়ি, আমি সোহাগ আবার ফিরলাম। ধন্যবাদ রাসেল ভাই। আমি 5 মিনিটের মধ্যে ঘটনাটা বলছি। এটা হচ্ছে আমাদের মেসের মিরপুর 1-এর যে জায়গায় আমি থাকি, কি বলে পাইকপাড়া যে আমার মনে হয় যে ঘটনাটা অনেক সুন্দর। তো আমরা যে মূল ঘটনার অংশটুকু সেটুকু শুনি, অনেকেই অনেক আনন্দ পাবেন। যেটা হচ্ছে যে আমাদের মেসটাতে এক বড় ভাই থাকেন। উনি, আমি বলতে ভুলে গেছিলাম যে উনি কিন্তু অবিবাহিত। উনি আমাদের আরিফ ভাই। তো উনি আমাদের মেসটা যেহেতু মসজিদের সাথে, তো উনি অনেকদিন মানে খুব রাত্রে একদিনকে হচ্ছে অনেক রাত্রে বের হয়েছে। বের হওয়ার পরে দেখছি কি যে মসজিদের জানালাগুলা ধুপ ধুপ করে বিপিং হচ্ছে। তো এটা শোনার পরে সব জানালাগুলো যখন এরকম বিপিং হওয়া শুরু হয়েছে, তখন ওনাকে কেউ একজন, মানে ইমাম সাহেব হোক আর মঞ্জিম সাহেব হোক, কোনো একজন বলেছিলেন যে এনারা রাত্রেবেলায় নামাজ পড়তে আসেন, তো রাত্রেবেলায় এদিকে আসেন না। তো এইভাবে উনি শোনার পরে এরা খুব দৌড়ে ওখান থেকে চলে আসেন। আসার পরে দেখেন কি যে আমাদের মেসে যে ঢুকতে যে গেটটা, এই গেটে এমন কালারের একটা বিড়াল দাঁড়িয়ে আছে। বিড়ালটা অসম্ভব বড় আকারের ছিল আর ভিন্ন টাইপের একটা রং। আমরা সচরাচর দেখি কালো বিড়াল, সাদা বিড়াল, হলুদ বিড়াল, লাল বিড়াল, কিন্তু এটা একেবারেই ভিন্ন একটা রং। বাস ওটা দেখে উনি খুব তাড়াতাড়ি ওখান থেকে চলে আসেন। আসার পরে, এটা খুব রিসেন্ট একটা ঘটনা, আর ওই ঘটনার পরে বিড়ালটা দেখার পরে উনি চলে আসেন ঘরের মধ্যে। আসার সময় আমাদের যে রান্নাঘর, মেসের যে রান্নাঘর, এই রান্নাঘরে একটাই গেট। এই রান্নাঘরে অন্য পাশ থেকে ঢোকার কোনো ওয়ে নাই। এই রান্নাঘরের মধ্যে মনে হচ্ছে কয়েকজন মিলে সব মানে মানে বাসন কোসনগুলো নড়াচড়া করলে যেরকম যেমন আওয়াজ হয়, এইরকম আওয়াজ শুরু করেছে, অ্যাজ লাইক অ্যাজ ঝনমন 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 এরকম আওয়াজ। তো ইনি এটা দেখে তাড়াতাড়ি করে চলে আসেন রুমের মধ্যে। জাস্ট এই মানে লাস্ট ইলেকশন ডেট, মানে 30 তারিখে উনি ভোটের কাজের জন্য উত্তরায় একটা পান, পোস্টে ওনাকে নিয়োগ দেওয়া হয়। তো কাজ শেষে 30 তারিখ রাত্রে উনি চলে আসেন। আসার পরে যেহেতু মেস ফাঁকা, মেসে কেউ নাই, ওনার রুমেও চারজন থাকতো, সবাই চলে গেছে। তো আরিফ ভাই একাই শুয়ে আছে। শুয়ে থাকতে থাকতে এরকম হলো যে ওনার মেসের মধ্যে কয়েকজন একসাথে শ্বাস নিলে যেটা হয়, যে খুব জোরে জোরে শ্বাস নিচ্ছে, শো 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 লাইক এরকম, এই শ্বাসটা এই খুব জোরে জোরে শ্বাস নিচ্ছে। কারণ আরিফ ভাই এটা মানে যখন নোটিস করার পরে উনি হচ্ছে, ওনার কাছে সবসময় গ্যাস লাইট থাকে বালিশের নিচে, উনি গ্যাস লাইটটা করেছে। এই জিনিসটা অন করার সাথে সাথে দেখছে কি এই আওয়াজটা নাই। তখন উনি ভাবছে যে আমার মনে হয় ভুল। দেন আবার করেছে কি যে আরিফ ভাই গ্যাস লাইটটা অফ করে শুয়ে পড়েছে। এবার কি যে তার মাথা সোজাসুজি যে বিছানা আছে, ওই বিছানায় দেখছি কি যে ওই আওয়াজটা শুরু হয়েছে। এবার আরিফ ভাই কী করেছে, ওই নিয়ে জ্বালাইছে। জ্বালানোর পরে লাইট জ্বালাইছে, মানে গ্যাস লাইটটা প্রথমে জ্বালাইছে, জ্বালানোর পরে লাইট জ্বালাইছে। তারপরে দেখছে কি আর কোনো নাই। যখন লাইট অফ করে আবার শুয়েছে, এবার দেখছে প্রত্যেকটা বিছানায় বা ওই রুমের মধ্যে এরকম হাঁটা চলা শুরু হয়ে গেছে, যে 3-4 জন হাঁটলে একটা রুমের মধ্যে যেরকম ধূপ ধাপ আওয়াজ হয়, এরকম হাঁটা চলা শুরু হয়ে গেছে। এখন আরিফ ভাই কী করবে? এখন আরিফ ভাই ভয়ে করেছে কি লাইটটা অন করে ঘুমিয়ে গেছে। পরের দিন রাত্রে কি হয়েছে যে আরিফ ভাই আবার ঘুমিয়ে আছে। আরিফ ভাই সচরাচর ডান কাতে ঘুমায়। উনি প্রায় আমি দেখি দরজা খোলা থাকলে দেখা যায় যে ডান কাতে ঘুমিয়ে আছে। সেই দিনকে রাত্রে কি হয়েছে যে আবার ওই রকম হাঁটা চলার আওয়াজ শোনা যাচ্ছে। আরিফ ভাই বলছে কি যে আমি শুনতে পাচ্ছি, কিন্তু আমি কোনো কিছু বলছি না কাউকে, যে চুপ করে আছে, গ্যাস লাইটটা হাতে নিয়ে চুপ করে আছে। আর আরেকটা কথা বলতে মনে ছিল না, যেটা যে আমি বলছি এখন
যে আরিফ ভাইয়ের রুমের মধ্যে যে এটা হাঁটাচলা করছিল সেটা বলতে আরিফ ভাই বলছে যে আমি তো জেগে আছি, আমি বুঝতে পারছি যে কেউ একজন আমার বিছানার পাশ দিয়ে হাঁটছে। এরপরে কি হলো যে আমার বিছানার পাশে আমার পাশে বসেছে। বসলে যে জিনিসটা বোঝা যায় যে বিছানাটা একটু আওয়াজ করে, হ্যাঁ, একটা একটা ফিলিংস মানুষের মধ্যে বোঝা যায়। এই ঘটনাটা ঘটছে। ঘটার পরে কি হয়েছে যে মানে আরিফ ভাই যখন গ্যাস লাইটটা হাতে নিয়েছে তখন দেখছে কি শুধু আরিফ ভাইয়ের বিছানা না, অন্যান্য বিছানাতেও বসেছে, অনেকেই বসছে। এরপরে কি হলো যে একটা মেয়ে কণ্ঠে একেবারে আরিফ ভাই বলছে কি যে আমি জেগে আছি, আমি বুঝতে পারছি, যেহেতু আমি সব কিছু দেখছি, আমি বুঝতে পারছি জেগে আছি, আমাকে পুরাটা আমার মানে আমি যদি ডান কাতে শুই তাহলে বাম হাতটা আমার উপরে থাকবে। তো বাম হাতের এই বাহুতে ধরে আমাকে জোরে করে একটা ঝাঁকি দিয়ে বলছে, এই আরিফ ওঠ। একটা মেয়ে কণ্ঠ। শুধু এই কথাটা বলার সাথে সাথে আরিফ ভাই বলছে আমি অ্যাজ এ একটা স্টিল একটা ম্যান, মানে আমি ফ্রিজিং, জাস্ট আমি ফ্রিজ হয়ে গেছি। আমি লাফ দিয়ে উঠেছি, উঠার পরে গ্যাস লাইটটা জ্বালিয়েছি, সাথে সাথে বাতি জ্বালিয়েছি। আমি লাইটটা, ঘরের রুম লাইটটা জ্বালাই, আমি সাথে সাথে গ্যাস লাইটটাও জ্বালাই, ওইভাবেই বসে আছি। যখন ফজরের আজান দেয়, ফজরের আজান দেওয়ার পরে তারপরে আমি নর্মাল হই। যখন আজান চারিদিকে শুনছি, শোনার পরে ফজরের নামাজের পরে আমি হুজুরকে ডেকে নিয়ে আসি। হুজুরকে ডেকে নিয়ে আসার পরে আমি বলছি কি যে হুজুর এটা কি হলো আমার সাথে এরকম। তখন হুজুর আমাকে বললো কি যে এটা আপনি আগে বলবেন না, এরকম হয়। হুজুর সে সাথে দোয়া পড়ে দিল। পড়ে দেওয়ার পরে পানি পড়াও দিয়েছিল আরিফ ভাইকে। তো এগুলো ব্যবহার করার পরে এখন মোটামুটি আরিফ ভাই একেবারে সেফ ওই রুমটার মধ্যে। তবে হুজুর এই কথা বলছিল যে এই মেসটাই, মানে আমাদের যে মেসটা এখন পর্যন্ত আমি যেহেতু থাকি, আমি সোহাগ ভাই যেহেতু থাকি ওখানে, এখন আমি ফেস করিনি, আমি মেসের বাইরে ফেস করেছি কোনো কিছু। সো এখন মোটামুটি সেফ। এই ছিল ঘটনা। থ্যাংক ইউ সো মাচ, অনেক তাড়াতাড়ি করে বললেন এবং অনেক চমৎকার একটা ঘটনা ছিল। থ্যাংক ইউ আমাদের সাথে এসে আপনাদের ঘটনাটা শেয়ার করার জন্য, এবং আমি আরও একবার আপনাকে ধন্যবাদ জানাতে চাই। সেই সাথে আপনাদের আজকে যারা আমাদের এখানে উপস্থিত হচ্ছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই।